আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আবারও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। সবাইকে যথাসময়ে অ্যাটেন্ড করতে অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম দিন থেকে একটু খালি বলবো। শুধু প্রথম দিন এই যে স্ট্রাকচার আলোচনা করার পর ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এগুলো আলোচনা করেছি। তারপর আমরা ছক আলোচনা করেছি। তারপর প্রেজেন্টে 4টে টেন্সের ভয়েস করেছি। পরবর্তী দিনে প্রেজেন্টের 2টো ভয়েস করার পর আমরা 5টে ভয়েসগুলো করেছি: পাস্ট, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা ফিউচার টেন্সের ভয়েস করেছিলাম। এই যে ডে 3তে ফিউচার ইনডেফিনিট দিয়ে শুরু করেছিলাম, ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস। এইগুলো আগামী দিন কিন্তু রিভাইজ হবে একবার। একদিনের টোটাল ভয়েস আগামীকালকে রিভাইজ হয়ে যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত ভয়েস করার পর আমরা কিছু এক্সট্রা ভয়েস করেছিলাম, মোডালসের উপরে ভয়েস করেছিলাম। তারপর আমরা করেছিলাম রিফ্লেক্সিভ অবজেক্টের উপর ভয়েস। কিছু ইম্পর্টেন্ট ভয়েস ছিল যেখানে এই প্রিপজিশন বায়ের পরিবর্তে অন্য কোনো প্রিপজিশন বসে, যেমন উইথ, অ্যাট, ইন ইত্যাদি। উইদাউট এজেন্টের ভয়েস, যেখানে এখানে সাবজেক্টটি সাইলেন্ট ছিল, অবজেক্টটি সাইলেন্ট ছিল, তখন আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম, মনে মনে ইমাজিন করে নিয়ে ভয়েস করেছিলাম। তারপর এক্সট্রা কিছু ভয়েস করেছিলাম যেখানে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে আছে, এক্সট্রা কোনো এখানে অবজেক্ট নাই, বস্তুবাচক বা প্রাণীবাচক অবজেক্ট বা ইতরবাচক ইতর প্রাণীবাচক যখন অবজেক্ট সাবজেক্ট হিসেবে কাজ করে তখন। তারপর ডাবল অবজেক্ট যখন থাকে তখন কীভাবে ভয়েস হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। এরপর আলোচনা করেছিলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট, অর্থাৎ আসল যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টই সাবজেক্ট হবে, এটা আলোচনা করেছিলাম। এক্সট্রা কিছু ভয়েস করেছিলাম যেখানে গোয়িং টু দ্বারা বাক্য থাকলে কীভাবে ভয়েস করতে হবে। আজকে তোমাদের ডে 4-এ প্রথম যেটা হবে সেটা ইন্টারেটিভ সেন্টেন্সের ভয়েস। লক্ষ্য করি, হু ইজ কলিং মি, এই বাক্যটা একটু দেখি আমরা। এই বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, মির সাবজেক্ট আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আই অ্যাম, তারপর কন্টিনিউয়াস হলে বিং হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বিং হয়, আই অ্যাম বিং, কলের পাস্ট পার্টিসিপল কল্ড, আই অ্যাম বিং কল্ড বাই, হুর অবজেক্ট হলো হোম, বাই হোম, প্রশ্নবোধক চিহ্ন, এরকম হতো। কিন্তু বাক্যটা যদি প্রশ্নবোধক বাক্যে ইন্টারেটিভ প্রোনাউনটা বাক্যের প্রথমে থাকে, সেই জন্য এই বাই হোমটা বাক্যের প্রথমে চলে আসে। প্রথমে চলে এসে এইভাবে এখানে চলে আসে, এইখানে বাই হোম। আর এই বাইয়ের বিটা যেহেতু ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়। আর প্রশ্নবোধক বাক্যে আমরা জানি সাহায্যকারী ভাব সবসময় সাবজেক্টের আগে এসে বসে, তাই অ্যামটি আগে, অর্থাৎ বাই হোম অ্যাম আই বিং কল্ড। এইভাবে প্যাসিভ ভয়েস হবে যখন ইন্টারেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে থাকবে। আমি একটু খসড়া করে দেখাই দিলাম কীভাবে ভয়েসটি করতে হয়। নেক্সট বাক্য, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আরেকটি বাক্য আমি দেখাবো, এই ভয়েসটা দেখাই, তাহলে আরেকটু আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখানে অবজেক্ট দেখা যাচ্ছে দ্য গ্লাসেস, তাহলে আমি দ্য গ্লাসেস যদি লিখতাম, দ্য গ্লাসেস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এতে হ্যাজ বা হ্যাভ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ হয়, যেহেতু এটা পুরো নাম্বার সো হ্যাভ হবে। তারপর প্রেজেন্ট পারফেক্টে ভয়েস করার সময় বিন হয়, আমরা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস অলরেডি সেকেন্ডে করেছি, দ্য গ্লাসেস হ্যাভ বিন। পাস্ট পার্টিসিপল করাই আছে এখানে, ব্রোকেন বাই, হুর অবজেক্ট হলো হোম, প্রশ্নবোধক চিহ্ন। আমি একবার খসড়া করে দেখালাম, এখন দ্বিতীয়টা আরেকবার দেখাচ্ছি। তাহলে বাই হোমটা হু দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়, যেখানে ইন্টারেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে থাকে ইন্টারেটিভ সেন্টেন্স তৈরি করার সময়। তাহলে বাই হোমটা এখানেও বাক্যের প্রথমে আসবে। প্রথমে যখন আসবে তখন এই বাইটা যেহেতু ফার্স্ট ওয়ার্ড, তো ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। আর এখানে সাহায্যকারী ভাব দেখা যাচ্ছে হ্যাভ, সো এই হ্যাভটি সাবজেক্টের আগে বসবে, এখানে সাবজেক্ট দ্য গ্লাসেস তার আগে বসবে, এই জন্য হ্যাভটি এখানে চলে আসবে। এইভাবে বাই হোম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, যেটা আমরা নিচের বাক্যে আমি দেখাই দিয়েছি।
এই যে দেখা যাচ্ছে বাই হোম হ্যাভ দ্য ক্লাসেস বিন ব্রোকেন। যারা পরে অ্যাটেন্ড করেছো তাদেরকে আমি বলছি সময় মতো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আর আগামীকালকে সকল ভয়েসের একটা রিভাইজ ক্লাস হবে, তারপর আবার ন্যারেশন শুরু হয়ে যাবে নেক্সট ডে থেকে। ন্যারেশন আমরা 3টা ক্লাস যত সম্ভব করেছি, তারপর থেকে ক্লাস হবে। তো যাই হোক, নাম্বার 3 কোশ্চেন, হু উইল হেল্প ইউ। এই বাক্যটা একইভাবে ইউটা যদি সাবজেক্ট করতাম তাহলে ইউ, ফিউচার ইনডিফিনিট, সো ইউ উইল বি, উইল বা শ্যালের পর বি ব্যবহার হবে, হেল্প পাস্ট পার্টিসিপল। আর বাই হোমটা বাক্যের প্রথমে যাবে, ইউর পাশে যে উইলটা হচ্ছিল উইলটাও ইউ এর আগে, সাবজেক্টের আগে যাবে। এবার আমরা হোম দ্বারা ভয়েস শিখবো। যদি বাক্যের প্রথমে হোম থাকে, হোম ডিড ইউ সি অন দ্য রোড, হোম থাকলে আমরা হু লিখবো। এটা অবজেক্ট ফর্ম, হোমের সাবজেক্ট ফর্ম হলো হু, ওইটাই সাবজেক্ট হিসেবে এখন ব্যবহার হবে হু। যেহেতু বাক্যটাতে দেখা যাচ্ছে সাহায্যকারী ভাব, এখানে ডিড আছে, প্রশ্নবোধক বাক্য ডিড আছে। আমরা জানি ডিড থাকে পাস্ট ইনভিটেন্সের প্রশ্নবোধক বাক্যে, তাহলে পাস্ট ইনভিটেন্সের প্যাসিভ ভয়েস করার সময় যেহেতু ওয়াজ বা ওয়্যার হয়, তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি। কারণ হুটাকে আমরা সিঙ্গুলার হিসেবে চিন্তা করছি। তাহলে হু ওয়াজ, এখানে মূল ভাব সি দেখা যাচ্ছে, সির পাস্ট পার্টিসিপল সিন। বাক্যের বাকি অংশে দেখা যাচ্ছে অন দ্য রোড, বাই, এখানে সাবজেক্ট কিন্তু ইউ আছে, এই যে এখানে ইউ আছে, বাই ইউ। নেক্সট বাক্য আরেকবার লক্ষ্য করি, হোম হ্যাজ হি বিটেন। হোম থাকলে আমরা বললাম হু লিখবো। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হ্যাজ আছে তাহলে হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করার পর একটা নতুন সাহায্যকারী আসবে ভাব, যেটা হলো বিন, তাহলে হু হ্যাজ বিন। আর মূল ভাবে পাস্ট পার্টিসিপল এখানে করাই আছে বিটেন, তারপর বাই, এখানে হি সাবজেক্ট, হির অবজেক্ট হলো হিম। নেক্সট বাক্য, হু ইজ হি টিচিং ইংলিশ। হোম ইজ হি টিচিং ইংলিশ। আবার বলছি, যারা পরে ক্লাসে অ্যাটেন্ড করছো তাদের জন্য আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, এটা দেখে তোমার লেখার সুযোগ পাবে। লক্ষ্য করি আবার, হোম ইজ হি টিচিং ইংলিশ, ইজ আছে, ভার্বে আইএনজিও আছে, দ্যাট মিনস এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অ্যাম ইজ আর তারপর একটা বিং হয়। তাহলে আমার প্রথমে হোম থাকলে হু লিখতে হবে, লিখলাম হু ইজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বিং লিখতে হবে, বিং লিখলাম। এবার মূল ভাব দেখা যাচ্ছে টিচ, টিচের পাস্ট পার্টিসিপল টট। এই বাক্যের বাকি একটা অংশ আছে ইংলিশ, সেটা এখানে লিখে দিব, তারপর বাই হিম। আমরা যদি মনে করি বাই হিমটা ইংলিশের আগে লিখবো, অর্থাৎ মূল ভাবের পরে, টটের পরে, তাও উত্তর হয়ে যাবে। নেক্সট বাক্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট। যে কোনো ইটারেটিভ প্রোনাউন যদি বাক্যের প্রথমে থাকে, আমরা সেই প্রোনাউনটাই ইউজ করবো। তাহলে লিখলাম হোয়াট, বা এই বাক্যটি দিয়ে প্রথমে ডু দেখা যাচ্ছে, ডু বাক্যের প্রথমে থাকে বা ডাজ থাকে প্রেজেন্ট ইনভিটেন্সে প্রশ্নবোধক বাক্যে, তাহলে এটা প্রেজেন্ট ইনভিটেন্স, সো আমরা ইজ ব্যবহার করলাম। প্রেজেন্ট ইনভিটেন্স থাকলে অ্যাম ইজ আর ব্যবহার হয়, হোয়াটের পাশে ইজ হবে, হোয়াট ইজ। এখানে মূল ভাব দেখা যাচ্ছে ওয়ান্ট, তাহলে এই মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম এখানে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। এখানে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য যে ডু, ডাজ বা ডিড ব্যবহার হবে, সেটা কিন্তু এখানে আসবে না। প্রশ্নবোধক বাক্য থাকলে ডু আর ডাজ থাকে প্রেজেন্ট ইনভিটে, আর পাস্ট ইনভিটে ডাজ ডিড থাকে। পাস্ট ইনভিটের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার ব্যবহার হবে, আর প্রেজেন্ট ইনভিটে অ্যাম ইজ বা আর হবে এই সাবজেক্ট অনুসারে। তাহলে হোয়াট ইজ, মূল ভাব ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, বাই, এখানে সাবজেক্ট ইউ আছে, ইউর অবজেক্ট হলো ইউ। নেক্সট বাক্য, হোয়াট হ্যাজ হি ডান। এই বাক্যটাতে হ্যাজ লেখা আছে, তার মানে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে হোয়াট লেখার পর হ্যাজ লিখলাম, হ্যাজ বা হ্যাভ লেখার পরে একটা বিন নতুন আসবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সকল পারফেক্ট টেন্সে বিন ব্যবহার করতে হয়, তাহলে হ্যাজের পর বিন ব্যবহার করলাম। মূল ভাব পাস্ট পার্টিসিপল এখানে করাই ছিল, সেই ভাবটি আমি লিখলাম ডান, বাই হি সাবজেক্ট, এখানে যে হি দেখা যাচ্ছে, বাই হিম। তারপরে বাক্য লক্ষ্য করি, হোয়াট হ্যাভ ইউ বট। এখানে হোয়াট দ্বারা বাক্যটি করা আছে, হ্যাভ আছে, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমরা হোয়াটের পরে হ্যাজ ব্যবহার করলাম, হ্যাজের পরে আমরা একটা বিন আনবো। আমি বারবার বলছি প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করার পর আমরা বিন নিয়ে আসবো। তাহলে হোয়াট হ্যাজ বিন বট, পাস্ট পার্টিসিপল করাই ছিল মূল ভাব, বাই, এখানে সাবজেক্ট ইউ ছিল, বাই ইউ। নেক্সট বাক্য, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে হুইচ বুক সাবজেক্ট করলাম, প্রেজেন্ট ইনভিটেন্স, সো আমরা এখানে ইজ ব্যবহার করবো। হোয়াট ইজ, হুইচ বুক ইজ, মূল ভাব ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, হুইচ বুক ইজ ওয়ান্টেড, বাই, এখানে সাবজেক্ট লেখা আছে ইউ, এই ইউটি অবজেক্ট করে লিখলাম, বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এবার এক্সট্রা কিছু ভয়েস লক্ষ্য করবো। প্রথমে দেখছি হি র্যান এ রেস, নর্মাল টেন্সের মতো এটি, এখানে এটা ভার্ব, আর এখানে অবজেক্ট আছে এ রেস। তাহলে অবজেক্টটি সাবজেক্ট করলাম এ রেস, পাস্ট ইনভিটেন্স যেহেতু ভার্বটি পাস্ট ফর্ম, সো আমরা ওয়াজ ব্যবহার করলাম, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হবে, এ রেস ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্ব হচ্ছে, ওখানে উপরে ছিল র্যান পাস্ট ফর্মে, এখানে পাস্ট ইনভিটেন্স, তাই এটা পাস্ট পার্টিসিপল করলাম প্যাসিভ ভয়েসে যে রান। উপরে বাক্যটি পাস্ট ইনভিট, প্যাসিভ ভয়েসে ওয়াজ বা ওয়্যার ব্যবহার হলো, আর র্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম রান, সাবজেক্ট হি আছে, বাই হিম। এবার
2 নম্বর থেকে একটু অন্যরকম, দ্য রাইস ইজ চিপ, চাউল সস্তা। একটু লক্ষ্য করে দেখি, এখানে একটি বস্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে আলাদা কোনো আরেকটা অবজেক্ট নাই, এখানে একটা সাবজেক্ট, চিপের পরে অন্য কোনো অবজেক্ট নাই। তাহলে এইরকম বাক্যগুলো আমরা কীভাবে করবো? এরকম বাক্য থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে প্যাসিভ ভয়েস করবো বা হোয়েন ইউজ করে প্যাসিভ ভয়েস করবো। চাউল সস্তা, চাউল সস্তা কখন বোঝা যায়? যখন এটা বিক্রি করা হয় অথবা যখন এটা কেনা হয়, বিক্রি হয় বা কেনা হয়। তাহলে দ্য রাইস ইজ চিপ লেখার পর আমরা একটা হোয়েন লিখবো, তারপরে দ্য রাইসের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করবো। দ্য রাইসের পরিবর্তে আমরা প্রোনাউন ইট ব্যবহার করতে পারি, ইট লিখলাম, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে সো আমরা ইট ইজ। এখন বিক্রি করার ইংরেজি সেল, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, অথবা আমরা যদি মনে করি এখানে সোল্ড না লিখে বট লিখব, চাউল সস্তা কিনলে বা বিক্রি করলে বোঝা যায়, বট লিখলেও রাইট হবে, সোল্ড লিখলেও রাইট হবে, যে কোনো একটি লিখলেই চলবে। আমরা আরও একটি বাক্য আলোচনা করবো এরকম, লক্ষ্য করে দেখি, দ্য বুক ইজ ওয়েল, বইটি ভালো। বইটি ভালো কখন বোঝা যায়? যখন বইটি পড়া হয়। তাহলে দ্য বুক ইজ ওয়েল, হোয়েন, এই দ্য বুকের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করবো এখানে হোয়েনের পরে ইট। যদি এখানে দ্য বুক না থেকে যদি থাকতো দ্য বুকস, সেক্ষেত্রে আমরা লিখতাম দ্য বুকস আর ওয়েল। যদি কোশ্চেন থাকতো তাহলে লিখতাম দ্য বুকস আর ওয়েল হোয়েন দ্য বুকস, যেহেতু পুরো নাম্বার তখন এখানে ইট না লিখে তখন আমরা লিখতাম দে আর রিড। এখানে যদি সিঙ্গল নাম্বার আছে সো আমরা লিখলাম ইট ইজ, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ, রিড। দ্য ম্যাঙ্গোজ আর শাওয়ার, তাহলে দ্য ম্যাঙ্গোজ আর শাওয়ার হোয়েন, এখানে ম্যাঙ্গোজ আছে পুরো নাম্বার, তো আমরা এখানে ইট ব্যবহার করেছিলাম, এখানে ইট লিখলে রাইট হবে না, ইটের পরিবর্তে আমরা পুরো নাম্বার যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু দে ব্যবহার হবে, তাই এখানে দে লিখতে হবে। তারপর এখানে দে আর টেস্টেড, আমগুলো টক কখন বোঝা যায়? যখন সেগুলো স্বাদ গ্রহণ করা হয়। অথবা লেখা যেতে পারে দে আর টেস্টেড না লিখে যদি আমরা লিখি ইটেন, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাও রাইট হয়ে যাবে। লক্ষ্য করি দ্য ম্যাঙ্গোজ আর শাওয়ার হোয়েন দে আর টেস্টেড। পুরো নাম্বার থাকলে আমরা দে ব্যবহার করবো, সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ইট ব্যবহার করবো, বস্তুবাচক বা ইতরবাচক যে কোনো প্রাণী, বস্তু বা ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে। দ্য রুম ইজ কমফোর্টেবল, রুমটি আরামদায়ক। তাহলে দ্য রুম ইজ কমফোর্টেবল হোয়েন ইট ইজ ইউজড, হোয়েন ইট ইজ ইউজড। রুমটা আরামদায়ক কখন বোঝা যায়? যখন এটা ব্যবহার করা হয় তখন বোঝা যায়, ইট ইজ ইউজড। নেক্সট বাক্য, আই শ হিম রিডিং এ বুক। এবার আবার দেখছি অন্যরকম একটি বাক্য, একটু গুরুত্বের সাথে আমরা দেখবো। এখানে রিডিং একটি ভার্বে আইন যোগ করা আছে, তারও আগে আরেকটি ভার্ব আছে। এখানে লক্ষ্য করতে হবে আসলে মূল ভাব কোনটি। এখানে যে ভাবটি আগে আসবে, যে ভাবটি প্রথমে আসবে সেটাই মূল ভাব। আর দুইটি ভাব যদি একসাথে থাকে, এখন কোথাও যদি এমন থাকতো হ্যাভ সিন, এরকম যদি বাক্য থাকতো সেই ক্ষেত্রে মূল ভাব কিন্তু দ্বিতীয়টি। এখানে দুটো ভাব দেখা যাচ্ছে, একটা সিন একটা হ্যাভ, একই সাথে পাশাপাশি দুটো ভাব থাকলে দ্বিতীয়টি মূল ভাব আর প্রথমটি সাহায্যকারী ভাব। কিন্তু যদি পাশাপাশি না থেকে একটু গ্যাপ থাকে, মাঝে কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে মূল ভাব প্রথমটা আর দ্বিতীয়টা এখানে অন্য নাউন হিসেবে কাজ করছে, রিডিং, অথবা এখানে আরেকটি ভাব হিসেবে থাকতে পারে, সেটা পরে আলোচনার বিষয়। মূল ভাব পরে যদি আরও একটা কোনো বস্তু বা অবজেক্ট বা অন্য কিছু দেওয়া থাকে ভার্বের পরে, সেক্ষেত্রে আমরা বুঝবো প্রথমটাই মূল ভাব। তাহলে আমরা প্রথম এই ভার্বটাকে ফলো করে ভয়েস করবো। তাহলে এখানে দেখছি আই স হিম, আমি তাকে দেখেছিলাম। কাকে দেখেছিলাম? হিমকে। তাহলে হিমটাকে সাবজেক্ট করতে হবে, এ বুককে নয়। তাহলে হিমের সাবজেক্ট কি? হি, এই জন্য এখানে আমরা হি নিয়ে আসছি, হি। তারপর পাস্ট ইন্টেন্স যেহেতু স আছে তাই আমরা ওয়াজ ব্যবহার করলাম, স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। এখন এই বাক্যের বাকি অংশ আছে রিডিং এ বুক, লেখার পরে সাবজেক্ট আছে আই, আইয়ের অবজেক্ট মি। নেক্সট বাক্য, আই নো হাউ হি ডিড ইট। এখানে যখন কোনো কনজাংশন দ্বারা দুটি ক্লজ বা দুটি বাক্য যুক্ত করা থাকবে, যেমন হাউ অথবা হোয়েন অথবা দ্যাট ইত্যাদি দ্বারা দুটো পার্ট আছে। এখানে দেখছি আই নো একটা পার্ট আর একটা পার্ট হি ডিড ইট। তখন যদি দুই পাশেই অবজেক্ট থাকে, ভয়েস করার মতো বাক্য থাকে, তাহলে আমরা ভয়েস করব। আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা একটা যে অংশে শুধু ভয়েস করা যাবে সেই অংশটা ভয়েস করবো। তাহলে এখানে দেখছি আই নো, আমি জানি, যে আমি জানি, হাউ কীভাবে, হি ডিড ইট সে কীভাবে এটা করেছিল। তাহলে এখানে আমার জানা বিষয়টা এই পাশে লেখা আছে, কীভাবে এটা করেছিল। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, সেই অবজেক্ট হলো ইট। তাহলে ইটের সাবজেক্ট ইট,
যেহেতু নো ভার্বটা প্রেজেন্ট ফর্ম, সো আমরা ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট তাই ইজ ব্যবহার করলাম। নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নান। এখন নো ভার্ব থাকলে বাই না লিখে টু লিখতে হয়, গতদিন আলোচনা করেছি। তাহলে টু, আই এর অবজেক্ট মি। দ্বিতীয় অংশ হাউ লেখার পর হি ডিড ইট, এই অংশটি পাস্ট ইনডিফিনিট, এটা প্যাসিভ ভয়েস করলে ইটের সাবজেক্ট ইট, পাস্ট ইনডিফিনিট সো আমরা ওয়াজ ব্যবহার করব, ইট ওয়াজ। ডিড এর পাস্ট পার্টিসিপল, এখানে ডিডটি কিন্তু মূল ভার্ব, এখানে ডিড হচ্ছে মূল ভার্ব, অ্যাক্টিভ ভার্ব, মূল ভার্ব। তাহলে ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই হিম, হির সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে হিম হবে। নেক্সট বাক্য, এটা আবার একটু অন্যরকম। দ্য অ্যালবাট্রস মেড দ্য উইন্ড ব্লো। এখানে লক্ষ্য করে দেখি, দ্য অ্যালবাট্রস সাবজেক্ট, একটি পাখির নাম এটা, মেড এখানে ভার্ব, এখানে মেড হচ্ছে ভার্ব, মেডটি ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট দ্য উইন্ড। দ্য অ্যালবাট্রস মেড দ্য উইন্ড, উইন্ড মানে বাতাস, শেষে আরেকটি ভার্ব আছে ব্লো, এখানে দুইটা ভার্ব আছে, মেড একটা ভার্ব, ব্লো একটা ভার্ব, কিন্তু দ্বিতীয় ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে। এবং কোনো বাক্যে দ্বিতীয় আরেকটি ভার্ব যদি থাকে প্রেজেন্ট ফর্মে, তখন তার আগে সাইলেন্ট থাকে টু, সাইলেন্ট থাকে টু। তাহলে আমরা কীভাবে ভয়েস করব, এখানে অবজেক্ট দ্য উইন্ড সাবজেক্ট করলাম, পাস্ট ইনডিফিনিট সো আমরা ওয়াজ ব্যবহার করলাম, দ্য উইন্ড ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, মেডের পাস্ট পার্টিসিপল মেড। এখন বাক্যের বাকি অংশ ব্লো আছে, ব্লো যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো একটা টু এখানে ইউজ করতে হবে, টু ব্লো যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে। আর যদি প্রেজেন্ট ফর্ম না থেকে আইনি যোগ থাকে তাহলে ওইভাবেই বসে যাবে, টু ব্লো। তারপর বাই, এখানে সাবজেক্ট দ্য অ্যালবাট্রস ছিল, বাই দ্য অ্যালবাট্রস। দ্য টিচার মেড হিম টু গো আউটসাইড দ্য ক্লাসরুম, এখানে টু দ্বারা কিন্তু একটা ভার্ব যুক্ত করা আছে। এখানে লক্ষ্য করছি একটা গো একটা ভার্ব দেওয়া আছে, আর এখানে আরেকটা ভার্ব আছে হি মেড, এখানেও দুটো ভার্ব আছে, প্রথমটি কিন্তু মূল ভার্ব, আসল ভার্ব। তাহলে হিমের সাবজেক্ট হি, যেহেতু মেড আছে পাস্ট ইনডিফিনিট সো ওয়াজ, হি ওয়াজ মেড, পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, হি ওয়াজ মেড। বাক্যের বাকি অংশ টু গো আউটসাইড দ্য ক্লাসরুম লেখার পর সাবজেক্ট দ্য টিচার, তাহলে বাই দ্য টিচার। আমরা যদি এইখানে লিখি হি ওয়াজ মেড বাই দ্য টিচার, এই মেডের পর এখানে বাই দ্য টিচার লেখার পর টু গো আউটসাইড দ্য ক্লাসরুম তাহলেও হবে, তবে বাইরে ডানে লেখাই বেটার। নেক্সট বাক্য, দে সেইড দ্যাট হি ইজ অনেস্ট, এইখানে দ্যাটের হি সেইড, দ্যাটের আগে এখানে একটা অবজেক্ট আছে ইট, সাইলেন্ট আছে, তাহলে আমরা লিখবো ইট। সেইড যেহেতু পাস্ট ফর্ম, দ্যাট মিনস এটা পাস্ট ইনডিফিনিট সো আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করবো। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম, ইট ওয়াজ। সেইডের পাস্ট পার্টিসিপল ফর্ম সেইড, ইট ওয়াজ সেইড বাই, এখানে সাবজেক্ট দে ছিল, তার অবজেক্ট দেম। দ্যাট লেখার পর দেখি হি ইজ অনেস্ট, এই বাক্যটিতে কোনো আলাদা অবজেক্ট নাই, সকর্ম ক্রিয়া না, যেহেতু ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ নয়, সো এটা আমরা হি ইজ অনেস্ট এবার রেখে দেবো। যে বাক্যের অবজেক্ট থাকবে না, ভয়েস করা যাবে না, সেই বাক্যাংশটা কিন্তু ওইভাবেই অনুরূপভাবে থেকে যাবে। এবার আমরা দেখবো লাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি করা বোঝায়, এবং এই বাক্যের শুরুতে সাধারণত ভার্ব থাকে, কিন্তু এই বাক্যের শেষে ফুল স্টপ থাকে। কখনো কখনো প্লিজ, কাইন্ডলি থাকে, বা লেট থাকে, লেটও একটি ভার্ব, বা নেভার ইত্যাদি থাকতে পারে। আমরা তখন ভয়েস করার সময় কী করবো, প্রথমে একটা লেট ব্যবহার করবো, লেট ব্যবহার করার পর সাবজেক্ট লিখবো। এখানে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কী করো কাজটি, এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট। আমরা জানি ভয়েস করার সময় অবজেক্টটি সাবজেক্ট হয়, তাই এখানে অবজেক্টটি সাবজেক্ট হলো, দ্য ওয়ার্ক হলো। লেট লেখার পর ইম্পারেটিভ থাকলে লেট লিখবো, তারপর দ্য ওয়ার্ক লিখবো, অবজেক্টটি লিখবো, তারপর একটা বি নিয়ে আসবো, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা স্ট্রাকচারটা একটু লিখবো, এখানে প্রথমে লেট প্লাস অবজেক্টটা নিয়ে আসবো, কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসাবো। তারপর আমরা এখানে একটা বি ব্যবহার করব, বি ব্যবহার করার পর এখানে মূল ভার্ব, কিন্তু মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি সকল ভয়েসেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, প্যাসিভ করলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর ওই বাক্যে যদি আরেকটা সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে বাই ইউজ হবে, না থাকলে হবে না। স্ট্রাকচারটা একটু খেয়াল করতে হবে। তাহলে আগে লেট লিখলাম, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখলাম এখানে, তারপর বি লিখলাম, মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। 2 নম্বর কোশ্চেন, শাট দ্য ডোর। তাহলে লেট লিখলাম, তারপর অবজেক্ট এখানে দ্য ডোর নিয়ে আসলাম, তারপর বি লিখলাম, তারপর মূলভাবে পাস্ট পার্টিসিপল শাট, এটা প্রেজেন্ট ফর্ম ছিল। আর উত্তর বাক্যে শাট এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে বন্ধ করা। 3 নম্বর বাক্য, রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। তাহলে প্রথমে লেট লিখবো, অবজেক্ট এখানে দ্য লেটার, আমি আলাদা কালার দ্বারা ইন্ডিকেট করছি, তাহলে লেট দ্য লেটার। অবজেক্ট লেখার পর বি লিখতে বলেছি, বি লিখলাম, লেট দ্য লেটার বি। তারপর লিখতে বলেছি ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম,
লেট দ্য লেটার বি রাইট ভার্ব, এখানে প্রথমে আছে ভার্ব রাইট, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এখন এই বাক্যে আর কিছু অংশ অবশিষ্ট থেকে গেল উইদাউট এনি ডিলে, সেটা পরে লিখলাম। নেক্সট, ডু নট শাট দ্য ডোর, কিন্তু যখন নেগেটিভ সেন্টেন্স থাকবে, ডু নট বা ডন্ট দিয়ে বাক্য থাকবে, তখন আমরা লেট নট লিখবো প্রথমে। তখন আমরা প্রথমেই ডু কিন্তু আলাদাভাবে ভয়েস করার সময় আর ব্যবহার হবে না। যখন নাবোধক বাক্য থাকবে, ডু নট বা ডন্ট যখন থাকবে, তখন আমরা লেট নট লিখবো। তারপর আগের মতো নিয়ম, অবজেক্ট লিখবো দ্য ডোর, তারপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, একইভাবে লেট নট লেখার পর অবজেক্ট নিয়ে আসলাম ফুটবল সাবজেক্ট হিসেবে, বি প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, বাক্যের বাকি অংশ এখানে আছে অ্যাট নুন, এটা পরে লিখে দিব। একইভাবে ডু নট হেড দ্য পোর, তাহলে লেট নট অবজেক্ট দ্য পোর সাবজেক্ট করলাম, তারপর বি হেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেডেড। এরপরে আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো আবার একটু অন্যরকম। যে বাক্যগুলিতে লেট দিয়ে থাকে শুরু, সেই বাক্যগুলো প্যাসিভ করার সময় লেট দ্বারা উত্তর হবে। লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে প্রথমে আমরা লেট লিখলাম, লেট লেখার পরে বস্তুবাচক অবজেক্টটি আগে লিখবো। তাহলে এখানে অবজেক্ট লেট মি, আমাকে কাজটি করতে দাও। এখানে কি করতে দাও প্রশ্ন করলে দ্য ওয়ার্ক পাবো, তাই আমরা দ্য ওয়ার্ককে সাবজেক্ট করলাম। আর আমাকে করতে দাও বলতে বোঝাচ্ছে কাজটি আমি করব, অর্থাৎ এই ডু ভার্বের সাবজেক্ট কিন্তু মি, তাই এই মিটা অবজেক্ট হিসেবে বাক্যের ডানে চলে যাবে। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, তারপর এই বাই মি শেষে যে বসবে। নেক্সট বাক্য লেট হিম রাইট লেট, তাকে চিঠিটি লিখতে দাও, অর্থাৎ লিখবে কে, হিম লিখবে এখানে। তাহলে লেট লেখার পর বস্তুবাচক অবজেক্ট এ লাইটার সাবজেক্ট করলাম, লেটার লেটার, বি রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, বাই হিমটা শেষে নিয়ে গেলাম অবজেক্ট হিসেবে। লেট দ্য গার্ল সিং এ সং, একইভাবে লেট অবজেক্ট এখানে এ সং, বি সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, এসইউএনজি সাং, বাই দ্য গার্ল, বাই দ্য গার্ল, দ্য গার্ল সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। অর্থাৎ এখানে এই সিং ভার্বের সাবজেক্ট কিন্তু দ্য গার্ল, তাই এখানে বাই দ্য গার্ল শেষে বসলো। নেভার টেল এ লাই, নেভারকে যদি আমরা বিভাজন করি তাহলে নট যোগ ইভার হয়, আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে নট থাকলে লেট নট লিখতে হয়। তাহলে নট যোগ ইভার, ওখান থেকে নট মনে মনে বাদ দিলাম, শুধু ইভার থাকতো, তাহলে লেট নট লিখে নিলাম। তাহলে এখানে আছে ইভার টেল এ লাই, এখানে অবজেক্ট এ লাই সাবজেক্ট করলাম এ লাই, তারপর ইভার একটা অ্যাডভার্ব, এইটা বাক্যে যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, এ লাইয়ের পাশেই ব্যবহার করলাম ইভার, তারপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভাব এখানে টেল, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। তো আমরা আগামীকালকে ইনশাল্লাহ একই সময়ে পুরো ভয়েসটা একবার রিভাইজ করার পর নেক্সটে আমরা ন্যারেশন করব। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে যারা ক্লাস করতে চাও তারা আমাকে কমেন্ট দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমার সাথে ক্লাস করার জন্য তাদেরকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদেরকে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।